প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 29শে আগস্ট, বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। বরাবরের মতোই আমাদের কারিগরি সহযোগিতায় আছেন আমাদের অতি প্রিয় মুখ এইচ.পি. রিতা। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে আজ আমাদের সাথে আছেন কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন পরিচিত মুখ মোহাম্মদ জয়নুল আবেদিন, এম.কম, এল.এল.বি, যিনি 3 দশকের বেশি সময় ধরে আমাদের কমিউনিটিকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। জয়নুল আবেদিন আমাদের কমিউনিটির জন্য অনেক কাজ করেছেন, করে যাচ্ছেন। সেগুলো আসলে এক কথায় বলা মোটেই সম্ভব না। চলুন আমরা পিছনে ফিরে একটু দেখে নিই ওনার কাজ। হয়তো সব বলতে পারবো না, কিছু কিছু আমরা একটু টাচ করে যাব। চলুন প্রিয় দর্শক, আমরা দেখি আমাদের এই শ্রদ্ধাভাজন ভাই আমাদের বাঙালি কমিউনিটির জন্য কি কি করছেন, কি কি করবেন। আম, জনাব জয়নুল আবেদিন এলআইসিতে 1997 সালে প্রতিষ্ঠিত আইডিয়াল স্কুল অ্যান্ড কল স্কুলের একজন প্রতিষ্ঠাতা ও পরিচালক। আল আমিন জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার অ্যাস্টোরিয়াতে 2বারের সফল সভাপতি। উডসাইড বাইতুল জান্নাহ মসজিদ, সানিসাইড উডসাইড জামে মসজিদের একাধিকবারের প্রধান নির্বাচন কমিশনার। বর্তমানে তিনি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সম্মানিত সভাপতি এবং একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যার হাত ধরে কমিউনিটির অনেক সাফল্য এসেছে। সম্প্রতি বাগ 10মবারের মতো এনওয়াইসি আলবানিতে কমিউনিটির বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অ্যাডভোকেসি করে আসছেন। বিস্তারিত দর্শক আমরা ওনার মুখে শুনবো। আজ আমরা শুনবো আমেরিকার আসন্ন নির্বাচন প্রসঙ্গ, আমাদের ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে। আরো আমরা শুনবো সাম্প্রতিককালে আমাদের প্রিয় জন্মভূমি আমাদের বাংলাদেশ বন্যা কবলিত, এটা নিয়ে ওনার মুখ থেকে আমরা ওনার ভাবনাটা শুনবো। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ আমেরিক ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি দেখা যাচ্ছে। আপনারা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। স্বাগত জানাচ্ছি আমাদের প্রধান অতিথি জনাব জয়নুল আবেদিনকে। আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আহ, প্রথম আলো উত্তর আমেরিকার সকল কলা কৌশলী এবং প্রথম আলো পরিবারকে, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখবেন এবং ভবিষ্যতে সোশ্যাল মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তো জয়নুল ভাই, আমরা প্রথমেই একটু নির্বাচন প্রসঙ্গে যাই, কারণ আমেরিকার নির্বাচনের কিন্তু খুব একটা বেশি দেরি নাই। আর আমরা বাঙালিরা স্বভাবতই নির্বাচন নিয়ে সবাই একটু অন্যরকম থাকি। এটা আমাদের একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, অনেক সময় অনেক টেনশন। বাংলাদেশ হলে তো কথাই নাই, এখানে যদি আমরা অতটা করতে পারি না, কিন্তু তারপরেও আমাদের ভেতরে মনে হয় যে উচ্ছ্বাসটা কম নাই। তো যাই হোক, আমরা ইতিমধ্যেই জানি যে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্সিয়াল প্রতিযোগিতা থেকে সরে এসেছেন, সমর্থন করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। আর এর ভিতরেই আমরা দেখতে পেলাম যে সাম্প্রতিক নিউ ইয়র্ক টাইমসের একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন ট্র্যাকের অন্তর্ভুক্ত 3টি নতুন পুল, সেই নতুন পুলে দেখা যাচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস রিপাবলিকান মনোনীত ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে আছেন। এই যে এগিয়ে থাকা পিছিয়ে থাকা, দুইজন দুই বর্ণের মানুষ, একজন ভাইস প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্ট আগে ছিলেন, এবং দুইজন দুই বর্ণের প্রতিনিধিত্ব করছেন। তা এই বিষয়টি আসলে খুবই একটা দেখার মতো ব্যাপার, একটা চমকপ্রদ ব্যাপার, অনেক কিছু ভাবনার ব্যাপার, চিন্তার ব্যাপার। অনেকেই অনেক কথা বলছেন। তো আমরা আপনার কাছে কাছে জানতে চাচ্ছি যে কে হতে যাচ্ছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, কি মনে করেন আপনি? ধন্যবাদ। আহ, আমরা আমরা আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যে আমেরিকার আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচন, যেটি 5ই নভেম্বর এই বছর ইনশাল্লাহ 2024 অনুষ্ঠিত হবে। যে যে যেমনটি বলছিলেন, যে এই নির্বাচনে অত্যন্ত
আকর্ষণীয় জিনিস হচ্ছে যে একজন সাবেক প্রেসিডেন্ট এবং আরেকজন চলমান ভাইস প্রেসিডেন্ট, এবং আহ, বর্ণ আমি বলবো না, কিন্তু জেন্ডার তত্ত্ব বলতে পারি হ্যাঁ, যে জেন্ডার একজন একটা পুরুষ গুরুত্বপূর্ণ এবং বিষয় এখানে। একজন মহিলা। আমেরিকার ইতিহাসে এখনো কোনো মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়নি। হয়নি। আহ, এদিক থেকে এটা আসলে অনেক জি, গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্ব বহন করে। দ্বিতীয় যে জিনিসটি আমি বলবো সেটি হচ্ছে, আপনারা জানেন যে আহ, কিছুদিন আগেও জো বাইডেন, যিনি বর্তমান প্রেসিডেন্ট, উনি ক্যান্ডিডেট ছিলেন ইনকামবেন্ট প্রেসিডেন্ট হিসাবে। কিন্তু গত ডিবেটে পর, বিশেষ করে ডেমোক্রেটিক শিবিরে যে একটা আলোচনা সমালোচনা, এবং এটা বাস্তবতাও, কারণ হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন উনি বর্তমানে 81 ইয়ার্স ওল্ড, এবং বোঝা যাচ্ছে যে শারীরিক অবস্থা তেমন একটা ওনার পক্ষে নেই। হুম। আহ যার ফলশ্রুতিতে কিছুদিন আগে তিনি এক সময়ে তারই ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আহ, প্রতিদ্বন্দ্বী মানে নমিনেশন দিলেন। এবং সম্প্রতি গত মাসেই, এই মাসেই অ্যাকচুয়ালি থার্ড উইকে, যেই ডিএনসি ডিএনসি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে কামালা হ্যারিসকে অফিসিয়ালি ডেমোক্রেটিক শিবির তাদের প্রেসিডেন্ট হিসাবে, এবং টিম উইলসকে তাদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নমিনেশন দেয়। তো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যেহেতু কামালা হ্যারিস, ওনার বয়স 59, এবং বর্তমান মানে আর একজন যিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প, ওনার বয়স 78। বয়সের দিক থেকে কামালা হ্যারিস অত্যন্ত অ্যাডভান্টেজ পজিশনে আছে। জি। কারণ 78, 81 যেমন নাম্বার, 59 ইজ মাচ বেটার নাম্বার, ইট ইজ হুম। অলমোস্ট লাইক জেনারেশনাল গ্যাপ। তো এদিক থেকে কামালা হ্যারিস অ্যাডভান্টেজ পজিশনে আছে। দ্বিতীয় যে বিষয়টি, আমরা জানি যে আমেরিকান নির্বাচনে পপুলার ভোট এবং আরেকটা হচ্ছে পপুলার ভোটেই কেবল হয়ে গেলে হবে না, তাকে 270 ইলেকটোরাল ভোট পেতে হবে। অর্থাৎ 50 স্টেটের মধ্যে ওনাকে বিভিন্ন যেই 270 যিনি পাবেন ইলেকটোরাল ভোট, তিনি নির্বাচিত হবেন। তো এখানে অনেকগুলো ইকুয়েশন কাজ করে। সেটা হচ্ছে যে শুধু কেবল পপুলার ভোটে জয়ী হইলে হবে না। কমলা হ্যারিস বর্তমানে আমরা যেই যা দেখছি যে ডেমোক্রেটিক কনভেনশনের পরে ডেমোক্রেটিক শিবির অত্যন্ত চাঙ্গা। কিন্তু আমি বলবো এখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো যে ডোনাল্ড ট্রাম্প গত 2 বছর ধরে কিন্তু রি ইলেকশনের জন্য, আবার যেহেতু উনি একবার ছিলেন, হুম। হুম। রি ইলেকশনের জন্য ক্যাম্পেইন করে আসছেন, এবং উনি প্রাইমারিতে উনার যে প্রত্যেকটা স্টেটে যাওয়ার অলরেডি সুযোগ হয়ে গেছে। কামালা হ্যারিস এদিক থেকে পিছনে আছে। কারণ কামালা হ্যারিস, আহ, বলতে হবে যে এটা একটি ভাগ্যের ব্যাপার। কারণ এই এটা ওপেন থাকার কথা ছিল, যেভাবে ডেমোক্রেটিক প্রসেসটা হয় প্রত্যেকটা স্টেটে, ডেমোক্রেটিক যে প্রাইমারি হতো সেটা আর এবার না হওয়ার কারণে, একমাত্র প্রেসিডেন্ট সাপোর্ট করার কারণে, প্রেজেন্ট প্রেসিডেন্ট, ইনকামবেন্ট প্রেসিডেন্ট যিনি আসলে নমিনি ছিলেন ডেমোক্রেটিক দলের, উনি সাপোর্ট করার কারণে কামালা হ্যারিস বিনা প্রতিদ্বন্দ্বিতা বলতে পারি যে উনি নমিনেশনটা পেয়ে গেলেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে ভোটের ইকুয়েশনটা কি দাঁড়াবে। ইউনাইটেড স্টেটস এর একটি বিষয় হচ্ছে যে এখানে আমরা কোন কোন স্টেটকে বলি ব্লু স্টেট, কোন কোন স্টেটকে আমরা নামকরণ করি রেড স্টেট, আবার কিছু আছে সুইং স্টেট। এখন ব্লু স্টেট কোনগুলো? যেগুলো হচ্ছে ডেমোক্রেটরা সবসময় প্রায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ী হয়ে আসছে, যে যিনি দাঁড়াক না কেন, মানে অলমোস্ট গ্রান্টেড। আর রেড স্টেট হচ্ছে যা, যেখানে রিপাবলিকানরা নির্বাচিত হয়ে আসছে। এখন পার্থক্য দাঁড়ায় যেগুলো কখনো ডেমোক্রেট কখনো রিপাবলিকান, তাদের ওইগুলোকে বলে সুইং স্টেট। এই স্টেটগুলোর মাধ্যমেই আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে প্রেসিডেন্সিয়াল যে রেজাল্টটা সেটা নির্ধারিত হয়। তো সেই দিক থেকে
এবার সুইং স্টেট হিসাবে যে স্টেটগুলো সামনে আসছে সেটা হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া অ্যান্ড উইসকনসিন। এই কয়েকটা স্টেটের মধ্যে একমাত্র উইসকনসিন ছাড়া অন্য সবগুলো স্টেটেই কামালা হ্যারিস একটু অ্যাডভান্টেজ পয়েন্টে আছে, খুব বেশি না, কোথাও 3 পয়েন্ট, কোথাও 2 পয়েন্ট, কোথাও 2 পয়েন্টের কম, কোথাও 1 পয়েন্টের বেশি। দিস আর দ্য সিনারিও। এবং এটা হচ্ছে পুলটা হচ্ছে যে উইনিপিগ পুল অ্যান্ড মেনি আদার পুল, যেগুলো হয়তো 1,000 বা 5,000 ভোটারকে কল করে টেলিফোনের মাধ্যমে, তাদের বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে তারা একটা ডিটারমিনেশনে পৌঁছে যে উনি ডেমোক্রেট কামালা হ্যারিসকে ভোট দিবেন, উনি ট্রাম্পকে ভোট দিবেন। এই যে একটা, এটার একটা মার্জিন অফ এরর থাকে 3 to 4%। তো কামালা হ্যারিসের এই কয়েকটা স্টেটে যেখানে উনি সুইং স্টেট গুলোতে একটু ভালো দেখাচ্ছে, এটা এখনো মার্জিন অফ এররের মধ্যে, এটা হলো রিস্কি পয়েন্ট। তো আমাদের একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে কামালা হ্যারিস প্রেসিডেন্সিয়াল নমিনি হওয়ার পর কিছু ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে 18 to 35 যাদের বয়স, 18 to 35 যাদের বয়স, এই 34, এই বয়সের যেসব লোকজন, তারা কামালা হ্যারিসের দিকে ভোট দেওয়ার জন্য বেশিরভাগ তারা আগ্রহী। এবং আহ, যেহেতু কামালা হ্যারিস একজন মহিলা, 1980 সন থেকে পরবর্তী সময়ে দেখা যায় যে মহিলা ভোটাররাই বেশি ভোট দিতে যায়। এবং এদের যাদের বয়স 18 to 64, এই 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 বয়সের লোকজনগুলো ভোট দেয় এবং মহিলা ভোটাররা বেশি ভোট দিতে যায়, যেগুলো আমরা অতীতে দেখেছি। এবং 64 অ্যান্ড আপ যারা, তারা ইউজুয়ালি পুরুষদের মধ্যে যারা 64 অ্যান্ড আপ, ওনারা ভোট দিতে যান। তো এখন দেখতে হবে যে কারা কামালা হ্যারিসকে বেশি ফেভার করছে, কারা আহ, ডোনাল্ড ট্রাম্পকে বেশি ফেভার করছে। কামালা হ্যারিসকে যে গ্রুপটা ফেভার করছে তাদের বয়স 18 to 34, অনেকে নিউ ভোটার। 18 to 34। 18 to 34, যারা 18, তারা অনেকের মধ্যে অনেক আছে নিউ ভোটার, জীবনে প্রথমবার ভোট দিবে, ফলে তাদের এক্সাইটমেন্ট অন্যরকম, হুম তারা হুম। কিন্তু ভোট দিতে যাবে আশা করা যায়। এই একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আহ, এখন ন্যাশনাল পুল যেটা হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে যে ডিএনসি এর পরে, অর্থাৎ ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের পরে, বর্তমানে কামালা হ্যারিস 3% লিড করতেছে আজকের পুল অনুসারে, অ্যাকর্ডিং টু টুডেজ রেজাল্ট। 46/43, কামালা হ্যারিস 46 এবং ডোনাল্ড ট্রাম্প হলো 43, ন্যাশনাল পুল। এখন আহ, বিভিন্ন এজ গ্রুপের এক একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে যে, এবং টাইমিং এর ভিতরে দেখা যাচ্ছে যে অগাস্ট 17 to 20-তে যে পুলগুলো হয়েছে, সেখানে 47-45, কামালা হ্যারিস 47, ডোনাল্ড ট্রাম্প 45। আমি বলছি যে কামালা হ্যারিস ইলেকশনে আসার যখন কনফার্ম হলো হুম। প্রেসিডেন্সিয়াল কম্পিটিটর হিসাবে, তখন তখনকার বিষয়টা। এবং 25 to 27, এই সময়ে যেটা উনি 2.9%-এ লিড করতেছে। এবং অ্যাকর্ডিং টু টুডে 46.7 ওভার 43.8, অর্থাৎ লিটল বিট মোর দেন 2, গিভ অ্যান্ড টেক। তো এখনো ন্যাশনাল পুলও ওই যে যে কথাটি আগে বলছিলাম যে মার্জিন অফ এরর যেটা আছে, সেই মার্জিনিং এরর মধ্যে থাকলেও কামালা হ্যারিসের অবস্থানটা আহ, একটু ভালো দেখাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে ভোটাররা কি জিনিস এবার বিবেচনায় আনবে। বিবেচনায় আনবে যে প্রার্থীর বয়স, অবভিয়াসলি, বর্তমান ইকোনমিক অবস্থা। কারণ কামালা হ্যারিস এই যে গত 4 বছর তিনি যে জো বাইডেনের সাথে উনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ছিলেন, এই সময় দেখা গেছে যে কোভিড পরবর্তী যে চ্যালেঞ্জটা ছিল আনএমপ্লয়মেন্টের, সেটি
তেমন একটা ফ্লাকচুয়েট করেনি, অর্থাৎ ইকোনমিটা একটু ভালোর দিকে গেছে, এটা কামালা হ্যারিসকে ফেভার করবে। আরেকটা জিনিস কামালা হ্যারিস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আনতে সক্ষম হয়েছে, সেটা হলো অপরচুনিটি ইকোনমির কথা বলেছে। এখন আমরা যদি অপরচুনিটি ইকোনমির কথা একটু আলোচনা করি, তাহলে দেখব যে অপরচুনিটি ইকোনমিটা কাদের জন্য? যারা ইমিগ্রেন্ট কমিউনিটি এবং যারা স্বল্প আয়ের মানুষ, বিশেষ করে ব্ল্যাক কমিউনিটি, হিসপ্যানিক কমিউনিটি যারা স্বল্প আয়ের, এবং আমাদের মতো ইমিগ্রেন্ট কমিউনিটি যারা, এই অপরচুনিটি ইকোনমিটার ডিটেলস কিন্তু এখনো কামালা হ্যারিস ঘোষণা করেনি, তার ওয়েবসাইটও এখনো নাই। তো যদিও ঘোষণা করেনি, সে যেহেতু এটা একটা নতুন আইডিয়া, নতুন একটা ইনোভেশন উনি সংযোজন করছেন, এবং ইটস গিভ সাম হোপ। বিশেষ করে এখন কতটুকু ফাইনালি হবে সেটা বলা মুশকিল। তো আরেকটা জিনিস ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আছে, সেটা হলো আহ, রবার্ট এফ কেনেডি ইউনাইটেড স্টেটস এর রাজনীতিতে অত্যন্ত একটা প্রিয় নাম, ইভেন ডেমোক্রেট শিবিরেও। তো রবার্ট এফ কেনেডির যে ছেলে, উনি মানে প্রেসিডেন্সিয়াল প্রার্থী ছিলেন স্বতন্ত্র হিসাবে, উনি আবার ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন। তবে উনি শুরু থেকেই খুব চ্যালেঞ্জে ছিলেন, ওনার জনপ্রিয়তা 2%-এর মধ্যে ছিল। আমরা মনে করি ওটা তেমন একটা প্রভাব পড়বে না। কিন্তু কামালা হ্যারিসের যে বিষয়টা, উনি যেহেতু প্রসিকিউটর ছিলেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, উনারও অনেক ব্যাকলগ আছে। উনি ওনার অনেক ব্যাকলগ আছে, এবং বিশেষ করে বর্তমানে যেটা আহ, গাজায় যেটা সংগঠিত হচ্ছে, যে যুদ্ধ, এই যুদ্ধে উনি সেদিনও বলেছেন জুস স্টেট যেটা প্যালেস্টাইন মানে ইসরায়েলের সাথে থাকবে, এটা আমেরিকান পলিসি যেই হোক, এটা গিভেন। বাট সেখানে যে আহ, যে হত্যাযজ্ঞ চলতেছে, সেখানে যেই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে অবশ্য কথা বলেছে সেদিন। কিন্তু এখন আমরা দেখব আন্তরিকতার সাথে, যেহেতু শি ইজ স্টিল ইন পাওয়ার, শি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অলসো, আমরা দেখতে চাই হোয়াট ইজ হার রোল টু রিজলভ দ্যাট ইস্যু। এটা ভেরি ইম্পর্টেন্ট। তো ওইটাকে যতটুকু আহ, উনি সাকসেস করতে পারবেন, তাহলে তার কথা এবং কাজের সাথে মিলবে, এবং সেটা ভোটাররা মূল্যায়ন করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আহ, যে রেড স্টেট ব্লু স্টেট, এখানে ইন্টেলেকচুয়ালি মানে কতটুকু সেই স্টেট গুলোতে এই ক্যান্ডিডেট কে, কোন ক্যান্ডিডেট বেশি প্রভাব বিস্তার করতে পারবে, বিশেষ করে সেখানকার যে লোকাল যেই আইন প্রণেতারা আছে, লোকাল যেই পলিটিশিয়ানরা আছে, তাদের ভূমিকা কি। তবে একটা জিনিস খুবই লক্ষণীয় যে কামালা হ্যারিস আহ, আহ, যখন প্রেসিডেন্সিয়াল ঘোষণা দিলেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন উনি প্রার্থী হবেন, উনি যখন নমিনেশন পেয়ে গেলেন, তখন থেকে কিন্তু ডেমোক্রেটিক শিবির খুবই খুবই এটাই কি বলে, এনথুসিয়াস্টিক, অত্যন্ত, তারা খুব উঠে পড়ে লাগছে। আমরা যদি পর্যালোচনা করে দেখব যে সাবেক অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক প্রেসিডেন্ট, উনিও প্রেসিডেন্ট ভালো জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে ডেমোক্রেটিক শিবিরের যারাই অত্যন্ত ডাইহার্টেডলি, তারা কিন্তু এবার আহ, কামালা হ্যারিসকে সমর্থন করে যাচ্ছে। এবং এদিকে রিপাবলিকানদেরও, তাদেরও মাসল অত্যন্ত স্ট্রং আমি বলবো, কারণ 75% রিপাবলিকান ডাই হার্টেডলি ট্রাম্পকে সাপোর্ট করছে। তো এই যে পুরো বিষয়টা হচ্ছে স্টিল অবভিয়াসলি ইটস ইন লিম্বো, এবং সেটাই ডেমোক্রেসির একটা বিউটি। তো আমরা অপেক্ষায় আছি যে আহ, সম্প্রতি আহ, শুরু হবে তাদের আবার ডিবেট বিটুইন, কারণ কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখনো কোনো ডিবেট হয়নি। যে একটা ডিবেট শুধু হয়েছিল বিটুইন জো বাইডেন এবং আহ, ডোনাল্ড ট্রাম্প। সেই ডিবেটে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ভালো করেছে নিঃসন্দেহে, এবং যার ফলশ্রুতিতে কনভেনশনের আগে ডেমোক্রেটিক শিবির তাদের ডিসিশনটা চেঞ্জ করতে পারলো। তো এখন আমরা অপেক্ষায় আছি, আরো বলা যাবে অ্যাজ
উই মুভ ফরওয়ার্ড অ্যানাদার 65 ডেজ লেফট। এই যে সময়টা যখন যতই গণাবে তখন আমরা বলতে পারবো যে কোন শিবিরে কি অবস্থা। আবার শোনা যাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথা শুনে আমি যেটা অনুমান করলাম বা বুঝতে পারলাম যে আহ, আপনার ধারণা কিছুটা কমলা হ্যারিসের দিকে। কমলা হ্যারিস এখন পর্যন্ত প্লাস পয়েন্টে আছেন। হ্যাঁ, আমিও যেগুলো দেখি টিভি প্রোগ্রাম আমারও সেটাই মনে হয়। কিন্তু আবার এটাও মনে রাখি যে এর আগের নির্বাচনে যখন উম, ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন ছিলেন, আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যে ঘোষণা আসবে হিলারি ক্লিন্টন আমেরিকার ফার্স্ট লেডি প্রেসিডেন্ট হবেন। কিন্তু হঠাৎ করে যেন শেষ রাতের দিকে চিত্রটা পাল্টে গেল, আমরা দেখলাম যে না, ডোনাল্ড ট্রাম্প হয়ে যাচ্ছেন আমাদের পরবর্তী প্রেসিডেন্ট। তো আমিও সেই জন্য এখানে একটু কনফিউশনে আছি, আপনার মতো ওয়েট করছি, দেখি আর কয়দিন পরে জানা যাবে। যতই যাক, আমেরিকার একটা কথা বলে যে আমেরিকায় নাকি লেডি প্রেসিডেন্ট তারা পছন্দ করে না। কিন্তু দেখা যাক শেষ ঘন্টা কার জন্য বাজে, আমরা সেই শেষ ঘন্টার জন্যই অপেক্ষা করব। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে এখানে আমি একটু জাস্ট একটা জিনিস অ্যাড করে দেই, যেহেতু উম, হিলারি ক্লিনটন ভার্সেস ডোনাল্ড ট্রাম্পের কথাটা এসছে। হ্যাঁ হ্যাঁ, হিলারি ক্লিনটন কিন্তু পপুলার ভোট ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশি পেয়েছিলেন, আচ্ছা। বেশি পেয়েছিলেন, কিন্তু ইলেকটোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প বেশি পাওয়ার কারণে হিলারি ক্লিনটন জিততে পারেনি। আরেকটি বিষয় এখানে, এবার ভোটাররা যেটা চিন্তা করার বিষয়, দেখেন, ইউনাইটেড স্টেটস একটি ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবেই সারা ওয়ার্ল্ড জানে। হুম হুম। কতটুকু প্র্যাকটিস কোনভাবে হচ্ছে সেটাতে নাই গেলাম। তো এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো ব্যাকলগ কিন্তু আঁকড়ে ধরে আছে গত, উনি যখন ক্ষমতায় ছিলেন জি 4 ইয়ার। জি। এবং উনি যখন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানকার একটা নিয়ম হলো, যিনি নির্বাচিত হন, পরাজিত প্রার্থী তাকে হুম হুম। কনগ্রেচুলেশন জানায় এবং অত্যন্ত স্মুথলি ইনভাইট করে হোয়াইট হাউসে এবং ক্ষমতা হস্তান্তর করে। জি। ডোনাল্ড ট্রাম্প সেই কাজটা করেনি, শুধু করেন। তো করেই নাই, জানুয়ারি 6, 2021, আমি বলবো আমেরিকার ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছে, যেটা ডেমোক্রেসিকে চ্যালেঞ্জ করা। এটি আমেরিকার মানুষ এখনো ভুলেনি। সুতরাং, এবং হ্যাঁ, উনার এই পর্যন্ত যেসব কথাবার্তাগুলো, মহিলাদেরকে আন্ডারমাইন করে কথা বলা, ইভেন কামালা হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ। আন্ডারমাইন করে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু এখন মহিলারা যদি ভোট দিতে যায় আর মহিলাকে চুজ করে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপায় থাকবে না। এটা আমার মনে হয় যে মহিলারা এই সুযোগটা নিবে, কিন্তু আমেরিকার পুরুষ লোকরা ভুলে যাবে কিনা আমি জানি না। তবে আহ, ডেমোক্রেসি এবং ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে আরো কয়েকটা বিষয় আছে যেখানে হি ইজ অলমোস্ট গোয়িং টু বি কনভিক্টেড, এর ধরনের কতগুলো ক্রিমিনাল হ্যাঁ, এই অফেন্স ধরনের কিন্তু কতগুলো ওনাকে তাড়া করছে, সমস্যা ওনার পিছনে তারা পিছু করছে, পিছু যেটা তাড়া আমরা করছে। তো এই কমলা হ্যারিসের পিছনে নাই। আবার ওদিকে আপনি হিলারি ক্লিন্টনের পিছনেও কিন্তু অনেক রকম কথা ছিল। সেদিক থেকে কমলা হ্যারিস বেশ ক্লিন, তার পিছনে আমরা অন্যরকম কোনো কথা শুনতে পাই না। তো সেদিক থেকে আমরা হয়তো কিছুটা আশা করতে পারি। যাই হোক, এখন সময় হচ্ছে দেখার, অপেক্ষা করার। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো আমি যে প্রশ্নটা আপনাকে করব, আপনি অলরেডি সেই কথাগুলো আপনি বলেছেন, যেমন সময় কত বছর থেকে কত বছরের আহ, ব্যক্তিরা হ্যারিসকে পছন্দ করছে, কারা ট্রাম্পকে পছন্দ করছে। তো আমি সেই বিভাজনটা না বললাম, আপনি অলরেডি বলেছেন কত শতাংশ কে পছন্দ করে। তো আমি শুধু আপনাকে প্রশ্নটা করছি যে এই যে বিভাজন, ডেমোগ্রাফিক যে একটা বিভাজন, এই বিভাজনটা 2024 সালের নির্বাচনের ভেতরে কি ধরনের প্রভাবটা ফেলতে পারে, এবং এই বিভাজন দেখে উভয় পক্ষের প্রার্থী তাদের কৌশলটাকে কিভাবে প্রভাবিত করবে বা তাদের কৌশলটা কিভাবে পরিবর্তন করবেন, এইটার উপরে আপনি কি বলেন? ধন্যবাদ।
কুইনিপিক যে পুলটা আজকে বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে এইজ আন্ডার 35, এটা অলওয়েজ আমেরিকান ইলেকশনে থাকে, কারণ এইজ একটা ম্যাটার। কারণ এক একটা বয়সের, যেমন কেউ যদি কলেজে যায় তাদের একটা চাহিদা থাকে, যারা চাকরি খুঁজছে তাদের আরেকটা চাহিদা থাকে, যারা এইজেড হয়ে গেছে তাদের আরেকটা চাহিদা থাকে। ফলে এই যে এইজের যে একটা যে বিষয় আপনি উল্লেখ করলেন, এটা কিন্তু অলওয়েজ দেয়ার। তো আমরা কুইনিপিক এই পুল আজকে যেটা বেরিয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি আন্ডার 35 52% ফেভার করছে কামালা হ্যারিসকে, এবং 39% ফেভার করছে ডোনাল্ড ট্রাম্পকে। ব্ল্যাক ভোটার্স, এটা একটা বিরাট ফ্র্যাকশন, এখানে 75% ফেভার করছে কামালা হ্যারিসকে, এবং আহ, ডোনাল্ড ট্রাম্পকে ফেভার করছে 20%। এবং হিসপ্যানিক ভোটার কিন্তু আবার ইভেন 48%, হিসপ্যানিক ভোটার আবার ইভেন 48%। এবং আমি যে কথাটি আগে বলছিলাম যে কামালা হ্যারিস একটা জিনিস এনেছে নতুন, সেটা হলো অপরচুনিটি ইকোনমি, যেটা অ্যাট্রাক্ট করতে চাচ্ছে যে লো ইনকাম পিপলকে। অত্যন্ত এটা একটা চাক্ষুষ মানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং যারা 18 বছর থেকে 34-35 বছর যাদের বয়স, এরাই হলো আসলে আহ, মূল আহ, চাকরি চাকরি খোঁজে অথবা চাকরিতে চাকরি যাবে, এই তবে এই বিভিন্ন সিচুয়েশন, রকম অপরচুনিটি তাদের। অপরচুনিটি, জি, এটা তাদেরকে একটা ফেভার করতে পারে। তারপরে অ্যাগেইন দ্যাট যে রিপাবলিকানরা আবার হিস্টোরিক্যালি তারা আবার ভোট দিতে যায়, যেমন হোয়াইট ন্যাশনালিটি হুম, যারা আছে, যারা ভোটার আছে, তারা কখনো ভোট মিস করে না। অত্যন্ত কম সংখ্যক লোক ভোট মিস করে, হোয়ারেজ যে কালার সম্প্রদায় যেটা আছে তারা অনেক সময় ভোট দিতে যায় না। এই যে বিষয়গুলো, এগুলো একটি পার্থক্য হয়ে যাবে। যে কথাটি আগে বলছিলাম যে এখানে যে সুইং স্টেট গুলো আছে সেখানে ডেমোক্রেটরা কতটুকু ভোটারদেরকে নিতে সক্ষম হবে, এটা হচ্ছে বিষয়। তো আমি, যেহেতু আমরা আলাপ করছি আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রাক্কালে, আমি সবাইকে অনুরোধ করব যে বাংলাদেশি আমরা যারা আছি, আমরা যেহেতু বাংলায় কথা বলছি, বাংলাদেশিদের কাছে আমাদের এই মেসেজটা হচ্ছে যে আপনারা যারাই আমেরিকান সিটিজেনশিপ নিয়েছেন, এখনো ভোটার রেজিস্ট্রেশন করেন নাই, প্লিজ প্লিজ গো অ্যান্ড রেজিস্টার ইউর ভোট। থ্যাংক ইউ, গো থ্যাংক ইউ। অ্যান্ড রেজিস্টার ইউর ভোট। আপনারা যান, ভোটটা রেজিস্টার করেন, অর্থাৎ দিস ইজ ইউর ভোটের পাওয়ার। সুযোগটা যেন আমরা কেউ মিস না করি। This is your power. American presidential election is not matter. Matter is your vote. রাইট। Your voice count. কারণ আপনি যদি আজকে ভোট না দেন, ইউ আর নট প্রেজেন্ট ইন ইউনাইটেড স্টেটস, সিম্পল ইজ দ্যাট। এবং শুধু আজকে না, 2025-এ আমাদের সিটির ইলেকশন হবে, মেয়রিয়াল ইলেকশন। হুম, হুম, সেখানে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা ডেফিনেটলি এই মেয়রকে চেঞ্জ করতে চাই। He is not a good mayor. He is not serving our needs. And he is not a fair either. Therefore, we have to change him. In order to change him, we need to have our candidate. Our candidate. When I say our candidate means যেই ক্যান্ডিডেট আমাদের ভ্যালুকে, আমাদের দাবি দাওয়াগুলোকে সমর্থন করবে, আমাদেরকে মূল্যায়ন করবে, আমাদের তেমন ক্যান্ডিডেট দরকার। সেজন্য আমি অত্যন্ত বিনীতভাবে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করছি, বিভিন্ন জায়গায় ভোটার রেজিস্ট্রেশন চলছে। আমাদের যে সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, আমরাও ভোটার রেজিস্ট্রেশন করে থাকি, এবং মেনি আদার অর্গানাইজেশন, মুসলিম ভোটার গ্রুপ অ্যান্ড মেনি আদার অর্গানাইজেশন, আমি দেখছি যে বিভিন্ন জায়গায় ভোটার রেজিস্ট্রেশনের জন্য শুক্রবারে মসজিদের সামনে, রোববারে চার্চের সামনে অথবা বাজারগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করছে। প্লিজ ডোন্ট আন্ডারমাইন দ্যাম। এটার একটা পারপাস আছে। পারপাস হচ্ছে আপনাকে যদি আপনার এই দেশে আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ভোটার হতে হবে, এবং অবশ্যই আপনাকে ভোটের দিন ভোট দিতে যেতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, যে আমরা অনেকে ভোটার কিন্তু ভোট দিতে যাই না। যাই না। আমাদের এই অভ্যাসটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমরা কারণ আহ, আমরা মনে করি আমার ভোট যদি আমি নাও দেই, একজন তো হয়ে যাবে।
আর প্লিজ আমার একটা ডোন্ট, ভোটে কি আসে যায়? আমার একটা ভোটে কি আসে হ্যাঁ, যায়, এটা প্লিজ আসলে ডোন্ট, সেটা না। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। এখানে তো ভোট দেওয়ার, আমি আপনার সাথে গলা মিলিয়ে আজকের এই আমাদের টক অফ দ্য উইক অনুষ্ঠানের মাধ্যমে সব বাঙালিদের আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানেই দেখবেন যে ভোটের রেজিস্ট্রেশন হচ্ছে, প্লিজ আপনারা নিজের নামটা দিয়ে ভোটার হিসেবে নিজেদের রেজিস্ট্রেশন করবেন এবং ভোট দিতে যাবেন। ভোটের অভ্যাসটা অন্তত গড়ে তুলুন এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মাধ্যমে। আমি আহ্বান জানাচ্ছি সবাইকে। আর এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। যেহেতু আপনি বাঙালিদের ভোট দেওয়ার ব্যাপারে কথা বলছিলেন, তো সেই প্রসঙ্গ ধরে আপনাকে বলছি যে আমরা আহ্বান জানালাম ভোটার হওয়ার জন্য, কিন্তু বিগত বছরগুলোতে আমরা কি দেখেছি আমাদের বাঙালিদের ভেতরে? আপনি যেহেতু এটার ভেতর বেশি থাকেন, আপনি আমার চেয়ে বেশি জানবেন এই ব্যাপারটা, যে বাঙালিদের ভেতরে ভোট দেওয়ার আগ্রহটা আপনি কেমন দেখেন? এবং আমরা বাঙালিরা এই যে ভোট দিই, আমাদের এই ভোটার হিসেবে আমাদের এই টার্ন আউটটা কতটুকু কার্যকর হয় বলে আপনি মনে করেন? আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আগেও আলাপ করছিলাম, অন্যান্য সব সময় আমি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আলাপ করি এই জন্য যে, আবারও বলছি, যারা সিটিজেন হওয়ার সুযোগ পেয়েছেন প্রত্যেকেই রেজিস্ট্রেশন করবেন। আমি বলবো ডেমোক্রেট হিসাবে নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে রেজিস্ট্রেশন করার জন্য, আমি নিজে একজন ডেমোক্রেট, এবং আমরা চাই যে আমাদের ভ্যালুকে যারা মূল্যায়ন করে, আমাদেরকে যারা মূল্যায়ন করে, আমাদের কমিউনিটিকে আফোর্ড করার জন্য যারা কাজ করে যাচ্ছে, যেসব পলিটিশিয়ানরা, আমরা ভবিষ্যতে তাদেরকেই সাপোর্ট করব। ফলে ডেমোক্রেট হিসাবে নির্বাচন আপনি যদি রেজিস্ট্রেশন করেন, সুবিধা হবে যখন প্রাইমারি হবে, ডেমোক্রেটদের মধ্যে প্রাইমারি হবে। আমরা জানেন এখানেও একটা মেশিন কাজ করে, পলিটিক্যাল মেশিন কাজ করে বিহাইন্ড দ্য ডোর। হুম, হুম। তারা তাদেরকে নমিনেশন, যেখানে হয়তো আমাদের কালার, আমাদের মানুষ পৌঁছতে পারে না। তো আমরা এই ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিতে চাই। কিন্তু আবার দেখা যায় যে আহ, কেন্দ্র থেকে, ডেমোক্রেট শিবির থেকে যারা নমিনেশনটা নিয়ে আসলো, কিন্তু ভোটে ভালো করতে পারলো না, তারা কিন্তু নির্বাচিত হইতে পারবে না, তারা প্রার্থী হইতে পারবে না ঠিক। ফাইনাল ইলেকশনে। প্রাইমারিতে যদি উইন করে, প্রাইমারিটা ডেমোক্রেটদের জন্য নিউ ইয়র্কে অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আমি বলবো ডেমোক্রেট হিসাবে আপনার ভোটটাকে আপনি রেজিস্টার করেন, যাতে আমরা আগামী দিনে আমাদের কর্মপন্থাকে ঠিক করতে পারি। এখন আসেন, ভোটার হলাম, এবং ভোট দেওয়ার জন্য আমরা কতটুকু সচেতন। আমি আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা যদি শেয়ার করি, আহ, অত্যন্ত আহ, খারাপ লাগে। সেটা হচ্ছে যে, আপনারা জানেন যে জ্যামাইকায় বাংলাদেশি, একটি বিশাল বাংলাদেশি অধ্যুষিত এলাকা, কিন্তু এই জ্যামাইকাতেও আমরা একজন কাউন্সিল মেম্বার এখনো আমাদের আনতে পারিনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। কিন্তু আমাদের যে ভোটগুলো আছে, আমাদের আপনি যে ভোটগুলো আমেরিকাতে আছে, আহ, প্রচুর বাঙালি, প্রচুর প্রচুর বাঙালি। বাঙালি, প্রচুর বাঙালি, এবং আমাদের যে ভোটগুলো আছে, যদি ডাইহার্টেডলি এই ভোটগুলো ভোট দিতে যায়, হুম, এবং আমরা যদি বাইরের কিছু ভোট নিয়ে আসতে পারি, ইজিলি আমাদের যে কোনো ক্যান্ডিডেট নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় উইন করা সম্ভব। আমরা জানেন যে কাউন্সিলে একটি মাত্র আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ আছে, শাহানা হানিফ, শাহনাজ। এবং তার ডিস্ট্রিক্টে কিন্তু বাঙালি তেমন গ্রো করে নাই। আছে, অনেক আছে, কিন্তু থাকলেও এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই যে আগামী যে ইলেকশনটা হবে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে 51টি কাউন্সিল মেম্বারের ইলেকশন হবে। প্রত্যেকটা বড়তে, প্রত্যেকটা জিপ কোডে বাঙালি আছে। তো সেখানে যদি আমরা ভোট দিতে যাই, যারা আমরা আছি, যারা আমরা ভোটার হয়েছি, প্রত্যেকে যদি আমরা ভোট দেই, এবং ভোট দেওয়ার আরেকটা সিস্টেম আছে এখানে, যেটা আমাদের ব্যাক হোমে নাই। যেমন ভোট যেদিন হয় তার 2 সপ্তাহ আগে থেকে অ্যাবসেন্টি ভোট দেওয়া যায়। আপনি হ্যাঁ, রিকোয়েস্ট করলেন, আপনি ঘরে বসে আপনি মেল করে দিলেন। এর একাডি চাইতে আর বলার অবকাশ নাই যে আমি সময় পাইনি আপনি অফিসে। বলার কোনো অবকাশ নাই। আপনি জাস্ট একটা রিকোয়েস্ট করবেন, আপনি ভোট দিতে পারবেন। আপনি নিউ ইয়র্কে নাই, অন্য স্টেটে আছেন, আপনি রিকোয়েস্ট করবেন, আপনি নিউ ইয়র্কের বাসিন্দা হিসাবে আপনি ভোট দিতে পারবেন। এই যে সুযোগ সুবিধাগুলো, এর পরেও যদি আমরা ভোট না দিই, আমরা বাংলাদেশি যারা, আমরা দুঃখ করি বলি যে আমাদের বয়সের যারা আছে অনেকে জীবনেও ভোট দিতে পারেননি। হয়তো বাং শুনতে হয়েছে যে ভোট দিতে যাওয়ার পরে
যে আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে, হয়ে কিন্তু গেছে। আসলে আপনি কিন্তু যান নাই, কেউ না কেউ হ্যাঁ। দিয়ে দিছে। হুম। তো এই কাজটা তো অন্তত এখানে হয় না। না। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখছি যে বিভিন্ন সময়ে আমাদের দেশে ভোটের লম্বা লাইন থাকে। জি। এখানে কিন্তু আমি যতদিন থেকে ভোটার হয়েছি ততদিন থেকে ভোট দিতে যাই, কোনো দিন আমি লাইনে দাঁড়াইতে হয়নি। 3 নম্বর যে জিনিসটি অত্যন্ত আনন্দদায়ক আমি বলবো, আমি অনেক বেশিরভাগ সময় আমার ওয়াইফকে নিয়ে যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই, যখন তারা ছোট ছিল, এখন তারা ইন্ডিপেন্ডেন্টলি যায় নিজেরা। আমি দেখি যখনই যাওয়া হয় তারা যে একটা ওয়েলকাম জানায় এবং আপনাকে একটি কলম দিবে, ইউ ভোটেড, আই ভোটেড, এই যে একটা, মানে আপনি অনার করা। এই যে অনার করা, আপনি তো এই, এবং আরেকটি জিনিস হচ্ছে যে এটা একটা সিভিক ডিউটি, আমাদেরকে স্মরণ রাখতে হবে জি। আমরা এই দেশের নাগরিক, এই দেশকে আমরা ভালোবাসতে হবে, জি। এই দেশের মাটিকে আমাদের ভালোবাসতে হবে, এই দেশের ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এবং অধিকারের জন্য আমাদেরকে সম্মিলিতভাবে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ তো খালি হাতে করতে পারবেন না, আপনার যে অস্ত্র সেটি হচ্ছে ভোট। সুতরাং এই বলার কোনো অপেক্ষা রাখে না যে প্রথমে ভোটার হন, এবং যখন কোনো ইলেকশন আসবে, যে কোনো ইলেকশন, রিগার্ডলেস, প্রাইমারি, এনি ইলেকশন, প্লিজ পার্টিসিপেট। আপনি ভোট দিতে চাবেন, ভোট দিবেন, তাতেই আপনার, কারণ হচ্ছে এখানে ইলেকশনের পরেও ভোট তাতে দেওয়া আরো গুরুত্বপূর্ণ। কেন, আপনি একজন মুসলমান হিসাবে, একজন এশিয়ান হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে আপনি যে ভোট দিতে গেলেন, আপনার এই জিনিসগুলো, একজন হিন্দু হিসাবে, একজন খ্রিস্টান হিসাবে আপনি যে ভোট দিতে গেলেন, কালার, রেস, ক্রিড, সবকিছু একটা এক্সিট পোল হয়, সেখানে তারা ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় যে এই কালারের এত লোক এসে ভোট দিয়েছে, এই ধর্মের এত লোক ভোট দিয়েছে, এই রেসের এত লোক ভোট দিয়েছে। এই যে জিনিসগুলো, এর মাধ্যমে আপনি যখন কোনো পলিটিশিয়ানের সাথে কথা বলবেন, আপনার কাউন্সিল মেম্বার, অ্যাসেম্বলি মেম্বার, স্টেট সেনেটর, মেয়র, কংগ্রেসম্যান, হোয়াট এভার, আপনার মূল্যায়নটা হবে অন্যরকম যখন দেখবে যে আপনার কমিউনিটি ওভারওয়েলিংলি ভোট দিচ্ছে। তো এই যে বিষয়টি আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের, কমিউনিটি পার্সন হিসাবে তখন আমার দামটাও বেড়ে যাবে। জি, জি, তখন দেখবে যে আমার অবশ্যই কমিউনিটির লোকরা অনেক বেশি ভোট দিচ্ছে। ভোট দিচ্ছে, ভোট দিতে আসছে। জি। জি। আদার দেন দ্যাট, বাংলাদেশি একটা ভাইব্রেন্ট কমিউনিটি, অত্যন্ত ভাইব্রেন্ট কমিউনিটি, অত্যন্ত পলিটিক্যালি অত্যন্ত সাউন্ড। দেখেন না বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা বাংলাদেশে কি হুম। ঘটে, যেটি Exactly. ইতিহাস, ফলে আমরা তাদের ঐতিহ্যকে, তাদের থেকে আমরা শিখতে চাই, যে তাদের সেই স্পিরিটটাকে এখানে এনে এখানে আমরা আনতে আগামী পারি। দিনে আমাদের এখানে প্র্যাকটিস করতে চাই, আমরা যাতে ভোটার হই এবং ভোট দিতে চাই। আচ্ছা, যেহেতু আমরা তখন কথা বললাম যে বাঙালিদের ভোট দেয়া নিয়ে, তো সেই সূত্র ধরে প্রশ্নটা করছি, যেহেতু আমরা কম যাই বেশি যাই বা কেউ কেউ যাচ্ছি, তো এই যে আমরা যারা যাচ্ছি তারা মানে কিসের টানে যাচ্ছি? মানে প্রেসিডেন্সিয়াল যে প্রেসিডেন্ট প্রার্থীকে দিচ্ছি, আমরা তাকে কিভাবে দেখতে চাই, কোন রূপে দেখতে চাই, কি চাই আমাদের একজন প্রেসিডেন্টের ভেতরে? আহ, উম, কারণ নিশ্চয়ই কিছু একটা আমরা চাই। সবাই যাচ্ছে না, যারা যাচ্ছেন সচেতন হিসাবে। হুম। তো তারা সেই প্রার্থী বাছাই করার ক্ষেত্রে কোন জিনিসগুলো তারা বেশি নজর দেন? এবং সেই সাথে আরো একটা কথা, যে যেহেতু আপনি খুব সচেতনভাবে সবকিছু দেখেন, তো এই যে সচেতনভাবে দেখার ভিতর আপনি কি কিছু বুঝতে পারছেন ধীরে ধীরে যে আমাদের বাঙালিরা আরো কিছুটা সচেতন হচ্ছে কিনা? হ্যাঁ, যেটি আমি আগে বলছিলাম যে বাঙালিরা, বাংলাদেশিরা বিশেষ করে অত্যন্ত ভাইব্রেন্ট কমিউনিটি, অত্যন্ত অ্যাক্টিভ কমিউনিটি, অত্যন্ত অ্যাক্টিভ। এবং আহ, আমি গতকালকে জ্যাকসন হাইটে দেখছিলাম কারো নাকি নির্বাচনী সভা চলছে, অর্থাৎ আগামী অক্টোবরে বাংলাদেশ সোসাইটি নির্বাচন হবে। তো এই যে দেখেন যে এই দেশে এসেও আহ, হাজার হাজার টাকা খরচ করে শত শত মানুষকে জড়ো করে নির্বাচনী সভা করে একটি কমিউনিটি নির্বাচন করতেছে। অনেকে এটাকে নেগেটিভ ভাবে দেখে, আমি অত্যন্ত পজিটিভ ভাবে দেখি। বাংলাদেশিদের প্রায় 400 সংগঠন নিউ ইয়র্কে আছে। এই 400 সংগঠনের মাধ্যমে কমপক্ষে হলো, আমি অলওয়েজ বলি যে 800 জন আমরা নেতা পেলাম। প্রত্যেকটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। তো এই যে 800 জনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে, আমাদের মেসেজগুলোকে আমরা পৌঁছায় দিতে পারি, আমরা যদি পজিটিভলি নেই। হ্যাঁ, দলাদলি হচ্ছে, কখনো কখনো মারামারির পর্যায়েও যাচ্ছে, হুম। হুম। সামাজিক অন্যান্য
একজন আরেকজনের জন্য কুৎসা রচনা করছে, তারপরেও আমি বলবো পজিটিভ দিকগুলো অত্যন্ত, আমরা যদি ইউজ করতে পারি আমরা আমাদের কমিউনিটিকে অনেক এগিয়ে নিতে পারবো। আর যে বিষয়টি হলো যে আমরা যে জিনিসটা দেখতে চাই, আমরা দেখতে চাই আমরা যেহেতু একটা ইমিগ্রেন্ট কমিউনিটি, আমাদের এখানে অর্থনৈতিক ভিত্তিটা এখনো খুব দুর্বল। বাংলাদেশিদের সেকেন্ড জেনারেশন যারা, দে আর ডুইং গুড জব, তাদের হাই পেইড বেতনে তারা চাকরি করছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানেরা। কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে ফার্স্ট ইমিগ্রেন্ট এসছি, আমাদের চ্যালেঞ্জ কিন্তু এখনো রয়ে গেছে। ফলে আমরা দেখতে চাই যে আমাদেরকে ওই গ্রুপটাকে, যারা, যে প্রেসিডেন্ট হেল্প করবে, আমরা দেখতে চাই যে এখানে আনইকুয়ালিটি যাতে না থাকে, যাতে সবাইকে, সবার অধিকার যাতে নিশ্চিত হয়, সেটা যাতে যে আমাদেরকে ইয়ে করবে। এবং আমরা দেখতে চাই যে আমাদের সামাজিক নিরাপত্তা, আমরা যখন রাস্তায় বের হব আমরা যাতে ভালোভাবে আবার ফিরে আসতে পারি। অর্থাৎ আমাদের সিটি যাতে নিরাপদ থাকে, আমাদের স্টেট যাতে নিরাপদ থাকে, যাদের কাছ থেকে আমরা এই আভ্যাসগুলো পাবো, এবং যারা এই লক্ষ্যে কাজ করবে, যারা আমাদেরকে আন্ডারমাইন করবে না, আমাদেরকে একজন মানুষের মতো দেখবে, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি হিসাবে আমরা সেটাই দেখতে চাই। আমরা যেই বৈষম্যের শিকার, ইভেন আমাদের ব্যাকহোমও হয়েছে, আমরা এখানে কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমরা আমাদের রিলিজিয়াস প্র্যাকটিসটা করে যেতে চাই। আমাদের আগামী প্রজন্ম যাতে বিভিন্ন পজিশনে, ইউনাইটেড স্টেটসের বিভিন্ন পজিশনে তারা কাজ করতে পারে, এই জাতিকে এগিয়ে নিতে পারে, যেহেতু তাদের জন্ম এখানে, তারা যাতে এই দেশকে ভালোবাসে। আমরা আমাদের এই চিন্তা ভাবনাটুকু তাদের মধ্যে পৌঁছে দিতে হবে যে এই দেশ তোমার দেশ, এই দেশকে তোমাকে ভালোবাসতে হবে, এই দেশের মাটি মানুষকে ভালোবাসতে হবে, এই দেশে তোমার অধিকার প্রতিষ্ঠা করা লাগবে, এবং প্রতিষ্ঠা করার জন্য তোমাকে যে যে কাজগুলো করা দরকার, একজন ভালো সিটিজেন হতে হবে। একজন ভালো সিটিজেন করে দেওয়া আমাদের দায়িত্ব, এবং বাকি কাজ তারা করতে পারবে। অনেক ধন্যবাদ। আহ, এর পরের প্রশ্নে যাচ্ছি যে আপনার মূল্যবান মন্তব্য কথাগুলো আমি শুনলাম এবং আমি খুব কেয়ারফুলি শুনছিলাম যে আসলে আমাদের দাবিতেই, আমাদের নিজেদের দাবিতে নিজেদেরকে সুন্দরভাবে এই দেশের মাটিতে প্রথিত করার জন্যই, রুটে যাওয়ার জন্যই আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমাদের ভোট দেওয়া উচিত। নিজেদেরকে তাদের কাছে প্রয়োজনীয় করে তোলার জন্যই হচ্ছে আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোট দেওয়া উচিত, এবং ধীরে ধীরে নিজেদের রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি করা উচিত। তো সেই হিসাবে একজন সচেতন নাগরিক হিসেবে আমেরিকার রাজনীতিতে যুক্ত হতে আমাদের ভোটটা অবশ্যই জরুরি, খুব বেশি জরুরি। আপনি এতক্ষণ সেই কথাগুলি আমরা শুনলাম আপনার কাছ থেকে। তো এখন আমরা চলে যাচ্ছি আর একটু অন্য প্রসঙ্গে। আহ আমেরিকাও আমাদের দেশ, আবার আমরা যে দেশ থেকে আসছি, আমাদের প্রিয় বাংলাদেশ, সেটাও আমাদের দেশ, সেটাকেও আমরা ভুলতে পারি না। তো বর্তমানে তো বাংলাদেশে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হলো, অনেক উলটপালট হলো। সেইটাই যাচ্ছি না, আমি যাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, বন্যার উপরে। তা আমাদের দেশের 11টি জেলায় বন্যা। গতকাল বুধবার পর্যন্ত ছিল 31 জন মারা যাওয়ার তথ্য পেয়েছি আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 27। 31 জন মারা যাওয়ার তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, আমরা জেনেছি এটা। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নদীর উপর দেয়া বাঁধের গেট খুলে দেওয়ার 72 ঘন্টা আগে ভাটির দেশটিকে জানাতে হয়, কিন্তু আমরা সেরকম কোনো সতর্কতাই ভারত থেকে পাইনি। সেজন্য বাঁধ খুলে দেওয়ার সাথে সাথে আমরা বন্যা কবলিত হয়েছি। তো এই যে অসামঞ্জস্যতা, জানানো উচিত জানালো না, আমরা বন্যা কবলিত হলাম, আমরা অনেক বিপদের মধ্যে পড়লাম, এ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ। আমি সর্বপ্রথম বাংলাদেশ বিষয়ে আলোচনা করার আগে শোক প্রকাশ করতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা সাম্প্রতিক এই বন্যায় যারা মারা গেছেন, তাদেরকে যাতে আল্লাহ শহীদি দরজা দান করেন। আর শুধু বন্যায় কবলিত হয়ে যারা মারা গেছেন তারা নয়, ত্রাণ দিতে গিয়েও আমাদের অনেক
ভাই বোনরা হ্যাঁ, ত্রাণ ট্রানজিট থেকেও দিতেন। অনেকে মারা গেছেন। ত্রাণ দিতে গিয়ে তারা ফিরে আসতে পারেনি। আহ সর্বনাশা সেই জলোচ্ছ্বাস তাদেরকে চিরজীবনের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে নিয়েছে। তো আমি সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে শহীদি দরজা দান করেন, এবং যারা বিভিন্ন ভাবে আহ, এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, এবং এই ক্ষতির যাতে তারা কাটিয়ে উঠতে পারেন। আসলে আমি আমার বোনটার সাথে গত পরশুদিন প্রথম কথা বলার সুযোগ পেয়েছি। আমার আপন বোন, তাদের ফেনীতে তার একতলা বিল্ডিং, তার উপরে তারা ছিল, সেখানেও কিছু পানি ছিল। আর 6-7 দিন পর্যন্ত কোনোভাবেই রিচ করতে পারছিলাম না। সেই সময়টুকু অত্যন্ত বিনীন্দ্র রজনী আমাদেরকে কাটাতে হয়েছে, আমার মতো হাজার হাজার বাংলাদেশি এখানে যারা আছেন। তো যে কথাটি বলছিলেন যে আমরা যে একটু আগে যে বিষয়টা আলাপ করলাম, আমরা যদি এই দেশের রাজনীতিতে সচেতন হই, আমাদের গুরুত্বটা যদি পলিটিশিয়ানদের কাছে বেড়ে যায়, তাহলে সুবিধাটা হবে কে প্রেসিডেন্ট হলো, কে সেনেটর হলো, সেটা বিষয় না। সবাই, আমরা কিন্তু আমাদের বাংলাদেশকেও হেল্প করতে পারবো এখান থেকে। অর্থাৎ যেই আন্তর্জাতিক নদী কমিশনের যে একটা নিয়ম আছে, যে যখন কোনো উজানের দেশ থাকে, ভাটির দেশকে, যে এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই 72 আওয়ার্স আগে নোটিশ দিতে হয়। এই জন্য নোটিশটা দিতে হয়, এই নোটিশের ফলে বাটির দেশ তারা প্রিপারেশন নিতে পারবে, ওই এলাকার লোকজনকে সরায় নিতে পারবে, জিনিসপত্রকে সরাইতে পারবে, মানুষকে জীবন বাঁচাইতে পারবে। কিন্তু এই সুযোগটা ভারত আমাদের সাথে কখনোই করে না। বরঞ্চ যখন তাদের পানির দরকার, তখন তারা ওই বাঁধ দিয়ে আমাদেরকে সর্বনাশা, আহ এটাকে কি বলে, খরার মধ্যে ফেলে দেয়। আর যখন তাদের পানি উচ্ছ্বাস, পানি যখন বেড়ে যায়, সেই পানিটা ছেড়ে দিয়ে আমাদেরকে শুধু অর্থনৈতিকভাবে পঙ্গু করে না, আমাদের অনেকগুলো জীবনকে তারা নিয়ে যায়। এই যে বৈষম্যটা চলতেছে, এই যে অবিচার চলছে, আমরা বন্ধু দেশ বলে ভারতকে জানি, আসলে বন্ধুরূপী তারা একটা এই যে আমাদের উপর অত্যাচার করতেছে। বন্ধুত্বের আমাদের সুযোগ নিয়ে আমাদের সবাইকে, পাচার যে করা। আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার প্রথমত। এমনকি কৃষকের যে গরু ছাগল এগুলো পর্যন্ত পানিতে ভেসে যাচ্ছে। শুধু কৃষকের গরু ছাগল, আমাদের জীবন, জীবন, বাড়িঘর, বাড়িঘর এবং পশু, হাজার হাজার গরু মহিষ, হাজার হাজার ছাগল, হাজার হাজার পশু, এবং অবর্ণনীয় কষ্ট। এই কষ্ট অনেকটা লাঘব হইতো যদি ন্যাচারালি কোনো কিছু হয়, দ্যাট ওয়ান থিং। কিন্তু আমি বলবো, এইবারে যে বন্যাটা, এই যে ডুম্বুর যে বাঁধ, হুম হুম। লাস্ট 31 ইয়ারের মধ্যে, আমি কুমিল্লার বাসিন্দা, 14 গ্রামে, আমাদের এলাকায়, আমাদের বয়সে আমরা কখনো বন্যা দেখিনি, কখনোই না, নেভার এভার। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কারণ আফটার 31 ইয়ার্স এই ডুম্বুর বাঁধটা ছেড়ে দিল। মানে মনে হলো আসলে যেন ইচ্ছাকৃতভাবে আমাদেরকে পানির ভেতর ডুবিয়ে দিল। পানি এবং কোনো ধরনের নোটিশ দিল না, কোনো ধরনের নোটিশ দিল না। এবং কারণ আমরা চাই আমরা একজন মানুষ হিসাবে বেঁচে থাকতে, তারা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষগুলোকে এলাইক হিন্দু মুসলিম খ্রিস্টান যেটাই বলেন, তারা কিন্তু মানুষ মনে করে না। না। তারা মনে করে সামথিং। এবং কোনো অবস্থায়, আর যেই আমাদের এই যে বন্যাটা আমাদেরকে একটা আরেকটা শিক্ষা দিয়ে গেল, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বড় বড় অনেক অর্গানাইজেশন, যেমন আমরা দেখতে পাচ্ছি আহ আল সুন্নাহ একটা ফাউন্ডেশন আছে, হুম। লতিফি হ্যান্ডস, মুফতি তাহেরি, আহ বৈষম্য বিরোধী যে আহ, ছাত্র আন্দোলন, আন্দোলনের। ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়কেরা, এবং তাদের যে গ্রুপ, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল প্রাইভেট, ইভেন প্রবাসীরাও ঝাঁপিয়ে পড়েছে। জি প্রবাসী তো আছেই, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, সর্বস্তরের স্কুলের বাচ্চারা পর্যন্ত তারা এই ত্রাণ কার্যে অংশ নিচ্ছে। এবং আমার এবার আমি ত্রাণ অত্যন্ত, কার্যের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটা সেটা হচ্ছে আগে তো দেখতাম ত্রাণ দিতে গেল হেলিকপ্টার নিয়ে নেতা দিচ্ছেন 10 জন 20 জন একটা কম্বল ধরে আছেন বা একটা থালা ধরে আছেন। জি এবার জি, কিন্তু এই দৃশ্যগুলো নাই। না না, এটা শুধু এটা না, আরো একটা জিনিস, মজার জিনিস বলবো। সেটা হলো আগে 10 টন যদি অ্যালট হতো,
অ্যালট হওয়ার জন্য একটা সময় লাগতো। জি জি নাম্বার ওয়ান, এই সময় কিন্তু দফা রফা হয়ে যাচ্ছে যারা মানে জি সাফার করতেছে। জি জি। দ্বিতীয় জিনিস হলো, হয়তো 10 টন অ্যালট হলো, 8 টন কিন্তু রাস্তায় খেয়ে ফেলছে। রাস্তা বলতে ত্রাণের লোক পায়নি, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে চলে গেছে। 2 টন হয়তো পৌঁছলো, তখন এই ছবি কারাকারি করে ছবি তোলা, এটা ছিল আমাদের। কিন্তু এইবারের যেই যেই স্পিরিটটা, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মুসলমানরা হিন্দুদের মন্দিরে গিয়ে আশ্রয় নিচ্ছে, হিন্দু হিন্দুরা মহিলা পুরুষেরা মুসলমানদের মসজিদে গিয়ে আশ্রয় নিচ্ছে। মসজিদে গিয়ে আশ্রয় নিচ্ছে। হিন্দুদের জন্মাষ্টমীতে তারা তাদের অনুষ্ঠানকে কাট করে সাহায্য করছে। সাহায্য করছে। একটা ছেলে 9 বছর কি 10 বছর হবে, আমি কিন্তু আমাকে সংবরণ করতে পারি না যখন সে বলছিল সে ধীরে ধীরে পয়সাটা জমাচ্ছিল ওমরা করতে যাবে। হ্যাঁ। সে বলছে যে আমি তো ওমরা করতে যাব, কিন্তু 2 বছর পরে গেলেও হবে। হুম। আর এখন যে লোকটা মারা যাচ্ছে তাকে তো পাবো না, সুতরাং সে তার ওই যে গুডি ব্যাংক যেটা, সেটা নিয়ে জমা দিয়ে দিচ্ছে। মানে কত সুন্দর একটা কত অনুভূতি। সুন্দর, যেখানে কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ, আমরা গর্ব করতে পারি। আমরা গর্ব করতে আমাদের পারি। এই যে কার্যক্রমটা, যে কেউ এবং বসে আপনি আর একটা কিছু নোটিস করেছেন কিনা আমি জানি না, এক মা একটা ব্যাংক নিয়ে এসছে, এবং সেই ব্যাংকটা ছিল তার ছেলের, এবং তার সেই ছেলে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, সে তার ছেলেটা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমি এবং বলছি যে সে ছেলেটার নাম হলো তানভীর। তানভীর। ওয়াজ ওয়ান অফ দি, আমাদের কি বলবো, আল্লাহ ছেলেটাকে সহ অন্যান্য যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সবাইকে জান্নাত নসিব করুক, শহীদি দরজা দান করুক। সেই ছেলেটা এত ইন্টেলিজেন্ট ছিল, সে এসএসসি তে জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5, ইউনিভার্সিটিতে, এবং তার কার্যক্রম নাসা পর্যন্ত, সে ড্রোন বানাইতে পারতো হ্যাঁ হ্যাঁ। এবং ড্রোন শিক্ষা দিত। এবং সে এই কয়েক বছর ধরে তার একটা গুডি ব্যাংক ছিল, তার মা আজকে নিয়ে এসেছে, সেটা এই বন্যার্তদের জন্য দান করে দিয়েছে। অর্থাৎ সে মরেও মরে নাই। এই যে বিষয়টা, এই যে সবাই সবাইকে ফিল করতেছে, সবাই সবার বিপদে এগিয়ে আসছে, এটাই তো আমরা চাই, এটাই তো মানবতা। এরকম বাংলাদেশ তো আমরা চাই। এই ধরনের বাংলাদেশে তো আমরা চাই, আমরা যেখানে কখনো থাকবে না। চাই না বন্যার্তদের জন্য যে আহ, উম, যে গমটা ধার্য করা হয়, সেই গম কেউ চুরি করুক। বন্যার্তদের জন্য ঘর বানানোর জন্য যে টিনটা ধার্য করা হয়, সেই টিন আরেকজন এমপির বাসায় পাওয়া যাক। আমরা তো এটা কখনোই চাই না। তো আমি যেহেতু বন্যার কথা আসলো, আমি কয়েকটা সাজেশন দিতে চাই আমাদের বাংলাদেশি সকল ভাই বোনদেরকে এবং গভর্নমেন্টকে। সেটা হচ্ছে, আমাদের টিকসই পরিকল্পনা দরকার। এখন তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার, বিপ্লবী সরকার, যেটাই আপনি নাম দেন না কেন, একটা সরকার ফর্ম হয়েছে। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে আমরা চাই প্রবাসীরা তাদের মর্যাদার সাথে বাংলাদেশে যাক এবং মর্যাদা নিয়েই আবার বাংলাদেশ থেকে আসুক। প্রবাসীদের কাছ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা, যেমনি ভাবে শুধু বন্যায় নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঠিক। প্রবাসীরা সবসময় ঝাঁপিয়ে পড়ে, এইবারও তার ব্যত্যয় ঘটেনি, এবং প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সাহায্য করতেছে। তো এই সাহায্যটাকে কাজে লাগিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশ যাতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু আহ, পরিকল্পনা গ্রহণ করে। স্বল্পমেয়াদীর মধ্যে যেমন হতে পারে যে যে নৌকা এবং স্পিড বোট প্রত্যেকটা এলাকাতে যথেষ্ট পরিমাণ, যাতে কোনো বিপদ হলেই সেখানে এইগুলো ইউজ করা যায়। কারণ এইবার আমরা দেখলাম ফেনীতে আহ, আহ, চট্টগ্রাম থেকে স্পিড বোট নিয়ে আসছে অনেকগুলো, কিন্তু আসতে আসতে একটা সময়ের ব্যাপার, কমিউনিকেশনের ব্যাপার, তখন যখন এই ধরনের অবস্থা সৃষ্টি হয়ে কমিউনিকেশন করা সম্ভব হয় না। এইদিকে তো মানুষ মরে, মানুষের সাফারিংসটা হ্যাঁ। বেশি হলো। তো বেশি। এই যে, এই জন্য আমাদের অনেক অনেক নৌকা, অনেক স্পুট এগুলো তৈরি করে রাখা দরকার। এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদীর এই পর্যায়ে অনেকগুলো শেল্টার শেল। আমাদের বিল্ড করা দরকার, যেখানে মানুষ এই বন্যার সময় আশ্রয় নিতে পারে, উঁচু করে আমাদের আশ্রয় এই, কেন্দ্রগুলো এবং বা আশ্রয় কেন্দ্র গড়ে গড়ে তোলা দরকার। এবং সেখানে যাতে পুরুষ মহিলা আলাদা রাখা যায় সেই ব্যবস্থাও করা দরকার। কারণ মহিলা এবং পুরুষদের নেসেসিটিটা ভিন্ন। সেই ভিন্ন। ক্ষেত্রে মহিলাদেরকে বিশেষভাবে রাখা গেলে তারা যেমন
মানিজ্যতের সাথে থাকবে, তেমনি ভাবে সম্মানের সাথেও থাকবে। একদম। দ্বিতীয় যে জিনিসটি দীর্ঘমেয়াদী, আমরা আসলে আমাদের এই প্রজন্ম আমাদের সাহস বাড়িয়ে দিয়েছে। জি। আমি বলবো যে আমাদের যেই বাঁধগুলো ভারত সেই তিস্তার পানি আমাদেরকে দিচ্ছে না, ফারাক্কা দিয়ে আমাদেরকে গত 54 বছর ধরে সাফার করছে, এখন সময় এই বিষয়গুলি আন্তর্জাতিক আদালতে এই বিষয়গুলোকে তোলা। নদী কমিশন যেটা আছে সেই নদী কমিশনের মাধ্যমে আমাদের এই রাইটস গুলো এস্টাবলিশড করা। কারণ কোন রাজনৈতিক সরকার, সবাই দেখা যাচ্ছে যে আমরা অতীতে যেটা দেখেছি, ইন্ডিয়াকে একটু তেলাই দিতে চায়, যিনিই থাকুক হ্যাঁ, না কেন, ইন্ডিয়াকে তারা বড় দাদার মতো সম্মান ভাবটা করে। এরকম, আমাদের বড় দাদা, তাকে ছাড়া আমরা বাঁচবো এই না, তাকে দাদাকে আমরা সম্মান করতে চালাতেই করতে হবে। আমাদের কিন্তু দফা রফা হয়ে যাচ্ছে। আমরা একদম। এটা আর চাই না। আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে প্রত্যেকে অংশগ্রহণ করব দেশে বিদেশে, যে আজকে আমাদের পক্ষে সম্ভব আমরা ফারাক্কা বাঁধের থেকে আরো বড় করে, তিস্তার অভিমুখে তিস্তা বাঁধের থেকে আরো বড় করে বাঁধ দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের এই জিনিসগুলো আনা দরকার। হ্যাঁ, রাজনৈতিক এবং সামাজিক ভাবে জি। আমাদের দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কিন্তু এগুলো করা কিন্তু কোনো ব্যাপারই না। এবং ঐক্যবদ্ধের বিষয়টা যেটি আপনি আনছেন, যে ঐক্যবদ্ধ আজকের দিনে, আমি অ্যাজ অফ 29 আগস্ট 2024 যেই ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, জি। আমাদের সময়ে আমরা কিন্তু তা দেখিনি। এটা আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষ এই ব্যাপারে আমার সাথে একমত হবে। হ্যাঁ, এবং আমি আরেকটা জিনিস আপনার সাথে যোগ করতে চাই, যে আগে আমরা যেসব দেখতাম ছাত্ররা আন্দোলনে নামতো, পিছনে কিন্তু তাদের হাতে একটা পিস্তল থাকতো। এই প্রথম বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করলো, তাদের হাতে কিন্তু কিছুই নাই, তারা খালি হাতে আন্দোলন করলো, মনের সাহসে, মনের সাহস এবং বুদ্ধি দিয়ে। এবং তারা অনেকে ঝরে পড়লো, কিন্তু বিজয়টা কিন্তু ছিনিয়ে আনলোই তারা। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এটি এবং বর্তমানে যেই যেই রাক্ষসেরা গত শতাব্দী শতক ধরে, দশক ধরে আমাদের বাংলাদেশের ব্যাংক শূন্য করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। হুম। বাংলাদেশের 54টা ব্যাংক, এর মধ্যে মাত্র 8টি ব্যাংক বর্তমানে গ্রিন সিগন্যালে আছে, এবং বাকি সবগুলোই তারা দেউলিয়াত্বের শূন্য, বরণ এবং করতে, বিশাল বড় ঋণের বোঝা আমাদের মাথায়। বিশাল বড় ঋণের বোঝা। আমরা চাই আমাদের যতটুকু সহযোগিতা দরকার, আমরা চাই এই সরকার উদ্যোগ গ্রহণ করুক, সময় নিক, উদ্যোগ গ্রহণ করুক, যাতে প্রতিটি ডলার, প্রতিটি টাকা, প্রতিটি পেনি পৃথিবীর যেই দেশেই থাকুক না কেন, সেটা যাতে বাংলাদেশে আবার নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এবং যেই দস্যুরা এই রাক্ষসের মতো এই কাজগুলো করেছে তাদেরকে যথোপযুক্ত বিচারে, শাস্তি এবং বিচারের আওতায় আনা হোক। বিচারে তা আনতে হবে। এবং তারা যদি পৃথিবীর অন্য কোনো দেশে গিয়েও থাকে, সেখান থেকে যাতে আনার ব্যবস্থা করা হয়। আমরা অবাক হলাম যে 2022 সনের কোনো এক সময়ে এস আলম, যিনি 75,000 কোর বাংলাদেশের আহ, শুধু ইসলামিক ব্যাংক থেকে নিয়েছে, যে ইসলামিক ব্যাংকটা ছিল বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে নাম্বার 1, সেই হুম। ব্যাংকটাকে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। সেই লোকটি নাকি আহ, বাংলাদেশের নাগরিক না। ক্যান ইউ বিলিভ দ্যাট? কারা তাদেরকে প্রশ্রয় দিয়েছে? তাদেরকে সহ যারা প্রশ্রয় পেয়েছে, যাদেরকে প্রশ্রয় দিয়েছে, যাদের আস্ফালনে আমার দেশ আজকে এই পর্যায়ে ক্ষতিগ্রস্ত হলো, তাদের সবার বিচার দাবি করছি। এবং অবশ্যই। প্রতিটি টাকা বাংলাদেশ থেকে যারা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটি টাকা যাতে ফিরিয়ে ফাইল আনার জন্য হিসাব করে নিয়ে আসতে এই হবে। সরকার ব্যবস্থা গ্রহণ করে। আপনার সাথে আমিও এই ব্যাপারে একমত পোষণ করছি। যে দেশের প্রধানমন্ত্রী বলে যে আমার পিয়ন 400 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, সেই দেশে আসলে এর চেয়ে বেশি আমরা আর কি কি আশা করতে পারি সেই সময়কার সরকারের কাছ থেকে? কারণ একজন প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন, তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করেন নাই সেই পিয়নের বিরুদ্ধে, তিনি হেসে হেসে বলেছেন। তা আমরা আশা করব আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের বাংলাদেশে পরবর্তীতে আমরা যতটা খারাপ দেখেছিলাম পূর্বে, পরবর্তীতে তার চেয়ে বেশি 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 ভালো দেখব। আল্লাহ যেন আমাদেরকে সেই ব্যাপারে সাহায্য করেন,
সবার ভেতরে যেন সেই সুন্দর মানসিকতা জাগিয়ে তোলেন। এই বলে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে যাচ্ছি আমরা। তো অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আলোচনা করলেন, যে আলোচনা হয়তো আমরা অনেকের কাছ থেকে শুনতে পাই না, খুব খোলা মনে সুন্দরভাবে গুছিয়ে বললেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আহ আমরা অনেক জরুরি আলাপ করলাম, কিন্তু আমাদের সময়টা শেষের দিকে। আমরা কোনো একদিন আবারও বসবো আমাদের এই সম্মানিত অতিথিকে নিয়ে। তো আজকে অনুষ্ঠান এখানেই শেষ। জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।